111 বা 111 নিয়ে আমার লাস্ট ভিডিওটাতে মানুষ ধুমায়া এই কমেন্টটা করছে, সেনাবাহিনীর ব্যাকআপে ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশ নাকি প্রায় বেহেশত হয়ে গেছিল। জাস্ট কমেন্টগুলা খেয়াল করেন, একজন তো এটাই লিখছে। আমি ক্লাস 7-এ ছিলাম, আমার মনে আছে একটা লোকের প্রায় 25 লক্ষ টাকা হারিয়ে গিয়েছিল। তখন দেশ এতটাই কঠোর ছিল, ওই লোক যেখানে টাকার ব্যাগ হারিয়েছিল ওইখানেই অক্ষত অবস্থায় ছিল। এই কমেন্টে লাইক খেয়াল করেন 380টা, অনেক বেশি ভাই, অনেক বেশি। দুর্নীতি দমন কমিশন বা দুদক বলা হয় তখন হয়তো তার বেস্ট ফর্মে ছিল। বাংলাদেশের দুর্নীতির 3টা হটস্পট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, চট্টগ্রাম বন্দর আর তিতাস গ্যাস, এই 3টাকে স্পেশাল ভাবে টার্গেট করে ঘুষ দুর্নীতির পরিমাণ একেবারে সাইজ করে ফেলার চেষ্টা করা হয়েছিল। একটা সময় আদালতের উপরে সরকার অফিসিয়াল ভাবে ছুরি ঘুরানোর সুযোগ পাইতো, আর কোন রাজনৈতিক সরকারই বিচার বিভাগকে স্বাধীন করতে চায় নাই, কারণ তাতে তো ওদের কোনো লাভ নাই। 2007 সালের 1 নভেম্বর ফখরুদ্দিনের এই তত্ত্বাবধায়ক সরকারই মাসদার হোসেন মামলার রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগকে পৃথক করে। অফিসিয়ালি অন্তত বিচার বিভাগ স্বাধীন হয়। এই সরকারের অনেক প্রশংসা হয়তো করতেছি, কিন্তু সেই সময়ই ছাত্রদের সাথে সেনাবাহিনীর ঝামেলা হয় কয়েকটা জায়গায়। বর্তমানে ফেসবুকে মাঝে মধ্যে যে আইকনিক ছবিটা দেখা যায় সেটা ওই আন্দোলনের সময়কারী। ব্যবসায়ীদের মধ্যে তখন আতঙ্ক ছিল, কখন জানি আবার সেনাবাহিনী তাদেরকে জেলে ভরে ফেলে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগও আছে। কোন ব্যবসায়ীর কাছ থেকে কত টাকা আদায় করা হয়েছিল এটার লিস্টও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশ করছে, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। আজকের এই ভিডিওতে মঈন ইউ আহমেদ অর্থাৎ তৎকালীন সেনা প্রধান আর ডক্টর ফখরুদ্দিন আহমেদ মানে তৎকালীন প্রধান উপদেষ্টার 1/11 শাসনামল কেমন ছিল, এইটার ভালো দিক খারাপ দিক কি কি ছিল সেইটাই জানার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। This video is sponsored by Sky by BD। তাদের সম্পর্কে কথা হবে ভিডিওর পরবর্তী অংশে। আজকের ভিডিওর বেশিরভাগ তথ্যের রেফারেন্স ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের 2013 সালের একটা গবেষণা প্রতিবেদন। স্ক্রিনে দেখানো এই কিউআর কোডটা স্ক্যান করলেই পিডিএফ ফাইলটা এখনই আপনি সরাসরি পড়তে পারবেন। প্রথম পয়েন্ট, দুর্নীতি দমন। বাংলাদেশ টানা 5 বছর দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল, এটা আপনারা সবাই জানেন। যদিও এটার পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে, তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের করাপশন পারসেপশনস ইন্ডেক্স সিপিআই অনুযায়ী বাংলাদেশ টানা 5 বছর 2001 থেকে 2005 দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। 2001 সালের হিসাবটা তো আওয়ামী শাসন আমলের, বাকি সময়টা দেশের শাসন কিন্তু ছিল বিএনপির হাতে। টিআই এর রিপোর্ট অনুসারে 2001 সালে দুর্নীতির স্কোর ছিল 10-এর মধ্যে 0.4, তারপর ধীরে ধীরে এটা উন্নত হয়ে 2005 সালে 1.7 হয়। তবুও তখনও বাংলাদেশ পৃথিবীতে চ্যাম্পিয়ন ছিল। 2টা রাজনৈতিক দলের আমলেই দেশে দুর্নীতির অবস্থা যে শোচনীয় ছিল এইটা তো স্পষ্ট। যদিও দুর্নীতি দমন কমিশন দুদক কিন্তু প্রতিষ্ঠিত হয় 2004 সালে, মানে বিএনপির আমলেই। তারপরেও দেশে দুর্নীতির কি অবস্থা ছিল সেটা আপনারা আশা করি বুঝতে পারতেছেন। আর এই কারণেই 1/11 এই সরকার দুর্নীতি দমন করার জন্য দুদককে বেশ প্রচন্ড রকম ক্ষমতা দিয়ে ঢেলে সাজায়। দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরীকে। বলা হয় সরকার তখন একটা অঘোষিত তালিকা তৈরি করছিল। দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত এই তালিকায় ছিল দেশের শীর্ষ রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের নাম। শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। দুর্নীতি সহ গুরুতর অপরাধ দমনের জন্য এই সরকার 2007 সালের 8 মার্চ ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি বা এনসিসি গঠন করে। এই এনসিসির একটা কেন্দ্রীয় কমিটি, 7টা আঞ্চলিক কমিটি সহ প্রতিটা জেলায় টাস্ক ফোর্স গঠন করা হয়, যেখানে আর্মি, র্যাব, পুলিশ সবার একটা সমন্বয় ছিল। মনে করেন আপনি দুর্নীতি করছেন, আপনার বিভিন্ন অপরাধের তদন্ত হবে, আপনার সম্পত্তি জব্দ করা কিংবা ওয়ারেন্ট ছাড়াই আপনাকে অ্যারেস্ট করার ক্ষমতাও দিয়ে দেওয়া হয় তাদের। দুদক আর এনসিসি মিলা দেশের সব বড় বড় নামি দামি মানুষদেরকে পুরাটা সময় দৌড়ের উপরে রাখে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, বিএনপির মওদুদ আহমদ, আলতাফ হোসেন চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা জামায়াতে ইসলামের মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এমনকি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মতন ব্যক্তিরাও বাদ যান নাই। বলা হয় দুই দলের 2 শীর্ষ নেত্রী সহ প্রায় 200-র বেশি শীর্ষ রাজনীতিবিদ আর ব্যবসায়ীকে তখন জেলে নেওয়া হয়েছিল। শুধু রাজনীতিবিদ না, এই অভিযানের বড় টার্গেট ছিল দেশের শীর্ষ ব্যবসায়ীরাও। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, পার্টেক্সের এম.এ. হাশেম, ওরিয়ন গ্রুপের ওবায়দুল করিম এবং এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টুর মতন প্রভাবশালী ব্যবসায়ীরা হয় গ্রেফতার হন নয়তো পলাতক থাকেন। এই মিন্টু সাহেব কিন্তু বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি প্রেসিডেন্ট তাবিথ আওয়াল তার পিতা বা বাবা।
আচ্ছা, এখানে একটা যদি কিন্তু আছে। আমি 111 নিয়ে এর আগেই একটা ভিডিও বানাইছি, যেখানে দেখাইছি ১/১১ এই সরকার বাংলাদেশের তৎকালীন বড় রাজনৈতিক দলগুলা ভাঙার চেষ্টা করতেছিল, সাথে খালেদা জিয়া আর শেখ হাসিনা এই বড় ২ দলের নেত্রী রাজনীতিতে যাতে আর কামব্যাক করতে না পারে সেই জন্য -2 ফর্মুলা বাস্তবায়নেরও চেষ্টা করতেছিল। এত রাজনীতিবিদদের যে গ্রেফতার করা হয়েছিল, অনেকে মনে করেন দল ভাঙার উদ্দেশ্যে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, জেলে নিয়ে তাদের উপরে চাপ দেওয়া হয়েছে যাতে দলের বিরুদ্ধে, নিজ দলের এগেইনস্টে তারা বিদ্রোহ করে। ১/১১ সরকার শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, দলের ভিতরে কিছু ঝামেলা তৈরি করতে পারলেও ভাঙতে পারে নাই। মানে বুঝতেছেন, রাজনীতিবিদদের জেলে নেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগে, কিন্তু মূল উদ্দেশ্য আরেকটা ছিল এই সরকারের। এটাই বোঝানোর চেষ্টা করলাম। তবে যেটাই হোক, বাংলাদেশের সবচেয়ে বড় ইম্পোর্ট পার্টনারকে বলেন তো? উত্তর হইতেছে চীন। বাংলাদেশের মোট আমদানির প্রায় 25 থেকে 30% চীন থেকে আসে। মানে বুঝতেছেন, বিদেশি পণ্যের 1/4 চাইনিজ। এত বেশি চাইনিজ জিনিসপত্র দেখে অনেকে ভাবে একটা সেরা বিজনেস আইডিয়া পাইছি, চীন থেকে আমি মাল আনবো, বাংলাদেশে বিক্রি করব, খালি লাভ আর লাভ। এই লাভের আশায় তারা ভুয়া থার্ড পার্টি ধরে, যারা তাদেরকে বলে কম দামে চীন থেকে পণ্য আইনা দিব, কিন্তু পরে দেখা যায় ভাই টাকা নিয়ে উধাও। অনেক সময় ভাঙা নষ্ট মাল দেয়, যেটা আবার রিফান্ডও করা যায় না। বেশি লাভের আশায় খালি লস আর লস। এই সমস্যা সমাধানে গত 10 বছর ধরে কাজ করতেছে স্কাই বাই বিডি, যাদের লোগো এইবারের বিপিএল এ আপনারা সিলেট টাইটান্সের জার্সিতে দেখছেন। আপনারা যারা চীন থেকে মাল আইনা বাংলাদেশে বিক্রি করতে চান, বা যারা অলরেডি করতেছেন এই কাজ, তাদের জন্য সবচেয়ে সেরা অপশন হইতেছে স্কাই বাই বিডি। সেরা বলার পিছনে 3টা কারণ আছে। নাম্বার 1, তাদের বাংলাদেশ আর চায়না দুই দেশেই ওয়্যার হাউস আর অফিস আছে। চীনে 12,000 স্কোয়ার ফিট আর বাংলাদেশে 5,000 স্কোয়ার ফিটের তাদের নিজস্ব ওয়্যার হাউসে আপনার পণ্য সব সময় নিরাপদ থাকবে। এছাড়া ঢাকায় তাদের 4,000 স্কোয়ার ফিটের অফিসও আছে। 2 নাম্বার কারণ, আমদানি মানে কি? কাস্টমস অফিস আর বন্দরে ঝামেলা। স্কাইবাই বিডির কাছে অর্ডার দিলে আপনার এইসব নিয়ে কোনো টেনশন করা লাগবে না। মিনিমাম 100 কেজি প্রোডাক্ট যদি আনেন, তাইলে শিপে করে আনাইতে পারবেন, যেখানে শিপিং চার্জ কেজিতে মাত্র 170 টাকা থেকে শুরু। ঢাকার ভিতরে সোজা আপনার বাসায় তাদের ডেলিভারি ভ্যান পৌঁছাবে। শুধু এইখানেই শেষ না, যদি দেখেন আপনার প্রোডাক্ট মিসিং আছে, সাইজে বা কালারে মিল নাই, আপনারা রিফান্ড পাবেন। 3 নম্বর কারণ, সবচেয়ে বড় কথা, আপনারা তাদেরকে ভরসা করবেন কেন? কারণ তারা গত 10 বছর ধরে চীন থেকে পণ্য আমদানি করতেছে। আমি সেই 2023 সালেও তাদের প্রমোশন করছিলাম। 465+ সফল শিপমেন্ট, 2 লক্ষের বেশি অর্ডার ডেলিভারি করতে পারছে তারা। এছাড়া শুধু ব্যবসার জন্য না, আপনার নিজের ইউজের জন্য জাস্ট একটা প্রোডাক্ট অর্ডার করতে পারবেন স্কাই ওয়ানের মাধ্যমে। যারা চীন থেকে মাল আইনে ব্যবসা করতে চান বাংলাদেশে, আপনারা স্কাই বাই বিডি এর অ্যাপ বা ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্স আর কমেন্টের মধ্যে দিয়ে রাখছি। চলেন আবার মেইন ভিডিওতে যাই। সরকার যখন একের পর এক ভিআইপি বন্দি আটক করতেছিল, তখন ট্রুথ অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি কমিশন নামে একটা অদ্ভুত সিস্টেম তৈরি করে। 2008 সালের 30শে জুলাই এই কমিশন গঠিত হয়। ধরেন আপনি দুর্নীতির কারণে আটক হইছেন, আপনারা ওরা একটা অফার দিবে। আপনি যদি আপনার দুর্নীতির কথা স্বীকার করেন আর অবৈধ আয়ের একটা অংশ সরকারকে জমা দেন, তাইলে আপনাকে মাফ করে দেওয়া হবে। বিষয়টা একটু হাস্যকর লাগতেছে না? অনেক আমলা আর ব্যবসায়ী কিন্তু এই সুযোগটা নেন। 265 জন সরকারি কর্মকর্তা কর্মচারী সহ 448 জন ট্রুথ কমিশনে তার দোষ স্বীকার করেন, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন প্রায় 34 কোটি টাকা। যদিও পরবর্তীতে উচ্চ আদালত এই কমিশনকে অবৈধ ঘোষণা করে। একদিকে যেমন দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিভিন্ন মামলা করে তাদের আটকানোর চেষ্টা করা হইতেছে, অন্যদিকে বাংলাদেশের দুর্নীতি 3টা হটস্পট, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক, চট্টগ্রাম বন্দর আর তিতাস গ্যাস, এইগুলাকে সংস্কারেও সর্বোচ্চ চেষ্টা করা হয়। 2007 সালের মার্চ মাস থেকে সেনাবাহিনীর একজন কর্মকর্তার নেতৃত্বে একটা টাস্ক ফোর্স রাজুকে দুর্নীতি বিরোধী অভিযান শুরু করে। এই সময় রাজুকে ঘুষের আদান প্রদান উল্লেখযোগ্যভাবে কমে আসে এবং একই সাথে কাজের গতিও বৃদ্ধি পায়। চট্টগ্রাম বন্দরের জন্যও রাজুকের মতন আলাদা একটা টাস্ক ফোর্স গঠন করে সেখানে সেনা মোতায়েন করা হয়। সেই সময় বাংলাদেশের মোট আমদানি রপ্তানির প্রায় 92% এই বন্দরের মাধ্যমে হইত। তবে ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর 2007 সালের এক প্রতিবেদনে এই বন্দরকে অন্যতম ঝুঁকিপূর্ণ বন্দর হিসেবে উল্লেখ করা হয়। এর কারণ ছিল ঘুষ ছাড়া কোনো কাজ না হওয়া আর শ্রমিক সংগঠনগুলোর ঘন ঘন ধর্মঘট, এবং এর ফলে পুরো বন্দরের কার্যক্রমই অচল করে ফেলা। ফলে বন্দরে জাহাজের গড় অবস্থানকাল প্রায় 11 দিন হয়ে যায়। এটা বেশি হওয়া মানে ওই বন্দরে সমস্যা আছে, বা সহজ কথায় বন্দরে জট লাগে আছে। আমরা যেমন রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ি, এতেই দেখেন আমাদের কত সময় নষ্ট হয়, আমাদের কত ক্ষতি হয়। চিন্তা করেন
এই বন্দরগুলোতে জাহাজের জ্যাম লাগে আর দিনের পর দিন সেই জ্যাম চলতে থাকে শুধুমাত্র বন্দরের অব্যবস্থাপনার দুর্নীতির কারণে। আর এতে কোটি কোটি টাকার ক্ষতি হয়। একটা জাহাজ একদিন মাত্র জটে থাকলে কয়েক লক্ষ টাকা পর্যন্ত ক্ষতি হইতে পারে। কিন্তু ফখরুদ্দিনের সরকার দায়িত্ব নেওয়ার পরে এই জটের পরিমাণ 11 দিন থেকে কমে মাত্র 2.5 দিনে নেমে আসে। এই কন্টেইনার জট, ধর্মঘট সহ আরো নানা ধরনের সমস্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। 2007 সালের 25 অক্টোবর তিতাস গ্যাসের একটা টাস্ক ফোর্স গঠন করা হয়। দায়িত্ব নেওয়ার শুরুতেই একসাথে প্রায় 500 জন কর্মকর্তাকে ঢাকা থেকে বদলি করে দেওয়া হয়। টাস্ক ফোর্সের এই সদস্যরা নিয়মিতভাবে অফিসে উপস্থিত থাকতেন যাতে করে তিতাসে দুর্নীতি অনেকাংশে কমে আসে। তবে সেই সময় তিতাসকে ঘিরেও কিছু অনিয়ম, অব্যবস্থাপনার অভিযোগ উঠছে। এই সব কিছু আপনারা টিআইবির প্রতিবেদনে পাবেন। প্রশাসনিক সংস্কারের দিকে যদি আসি, দুর্নীতি দমনের পাশাপাশি মঈনুদ্দিন ফখরুদ্দিনের এই সরকারের একটা বড় সাফল্য ছিল ছবি সহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরি করা বা এই জিনিসটাকে ফর্মালাইজ করা। সামনের ফেব্রুয়ারিতে যে এনআইডি কার্ড দিয়ে আমরা ভোট দিতে যাব, যদিও আমি অলরেডি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিছি আপনাদেরও আগে, এটা কিন্তু 1/11 ওই সরকারের আমলেই ফর্মালাইজড হয়। এনআইডি কার্ড তৈরির আগে বাংলাদেশের ভোটার তালিকা নিয়ে যে একটা বড় ধরনের ঝামেলা ছিল সেটা বোঝা যায় ওয়াশিংটন ভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এর একটা প্রতিবেদনে। 2001 সালের আদমশুমারির সাথে ভোটার তালিকা মিলালে দেখা যায় প্রায় 13%, অর্থাৎ 1.2 কোটি ভুয়া ভোটার। এখন চিন্তা করেন, একটা দেশের মোট ভোটারের মধ্যে 13% মানে 1 কোটির বেশি মানুষ যদি খালি ফেকই হয়, তাইলে তো ওই দেশে সুষ্ঠু নির্বাচন জীবনেও সম্ভব না। তখন সেনা সমর্থিত এই সরকার নির্বাচন কমিশন পুনর্গঠন করে, ছবি সহ ভোটার তালিকা আর জাতীয় পরিচয়পত্র বা এনআইডি তৈরির ঘোষণা দেয়। এই প্রকল্পের নাম দেওয়া হয় অপারেশন নবযাত্রা আর কাজের দায়িত্ব পায় বাংলাদেশ সেনাবাহিনী। 2007 সালের 10 জুন শুরু হওয়া এই প্রকল্পের আওতায় 11 মাসের মধ্যে প্রায় 8,10,58,698 জনের ভোটার তালিকার কাজ শেষ করা হয়। আজকের যে স্মার্ট কার্ড বা এনআইডি সিস্টেমের উপর ভিত্তি করে আমরা সিম কার্ড কিনি বা ব্যাংকিং করি, এটাও ওই সময়ই ফর্মালাইজ করা। বলা হয় এইটা ছিল প্রশাসনিক সংস্কারের দিক থেকে ওই সরকারের সবচেয়ে বড় সাফল্যের কাজ। দ্বিতীয় বড় সংস্কারটা ছিল বিচার বিভাগের পৃথকীকরণ। একটা রাষ্ট্রের 3টা পিলার থাকে: আইন, নির্বাহী আর বিচার বিভাগ। আইন বিভাগ গঠিত হয় আমাদের ভোটে যারা নির্বাচিত হয়। এই যেমন ফেব্রুয়ারিতে ভোট দিয়ে আমরা যাদের নির্বাচিত করব, তাদের কাজ কি? দেশের জন্য কার্যকর আইন বানানো। আর বিচার বিভাগ মানে দেশের সবগুলা কোর্ট, আইন আদালতের কাজ। দেশের কেউ কোনো আইন ভাঙলে তার শাস্তি নিশ্চিত করা। আর নির্বাহী বিভাগ সেই আইন আর দেশের সংবিধান অনুযায়ী দেশের দৈনন্দিন প্রশাসনিক কাজ চালায়। এই 3 বিভাগ মিলেই রাষ্ট্র পরিচালিত হয়। তো যেই সব দেশের এই 3টা বিভাগ আলাদা আলাদা স্বতন্ত্রভাবে যত বেশি শক্তিশালী, সেই দেশে আইনের শাসন তত উন্নত। কিন্তু অবাক করা বিষয়, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে নির্বাহী বিভাগ বা আমলাদের হাতে বিচার বিভাগের নিয়ন্ত্রণ ছিল। এর মানে হইতেছে তখন বিচার করতেন মূলত ম্যাজিস্ট্রেট, ডেপুটি কমিশনার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। এরা সবাই কিন্তু ছিলেন নির্বাহী বিভাগের কর্মকর্তা বা আমলা। এই আমলারা নিজেরাই ছোট বা মাঝারি ফৌজদারি মামলা শুনতেন, রায় দিতেন, শাস্তিও দিতেন। অনেক বড় মামলা উচ্চ আদালতে গেলেও নিচের স্তরের বিচার ছিল আমলাদের হাতে। প্রশ্ন করতে পারেন, তাইলে সমস্যাটা কোথায়? খেয়াল করেন, একই ব্যক্তি সরকার চালাইতেছে আবার বিচারও করতেছে, মানে খেলার রেফারি আর খেলোয়াড় দুইজন একই মানুষ। এইখানেই সমস্যা। বিচার ব্যবস্থায় রাজনৈতিক প্রশাসনিক প্রভাব অনেক বেশি ছিল। যেখানে বিচার বিভাগ স্বাধীন থাকার কথা ছিল, তা না হয়ে সেটা নির্বাহী বিভাগের হাতেই থেকে যায়। যদিও বাংলাদেশের সংবিধানের 22 নং অনুচ্ছেদে বলা হয়েছে এই বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার কথা, তবে বাস্তবে স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় ধরে কোনো রাজনৈতিক দলের সরকার এইটাকে কার্যকর করে নাই। আর এইখানেই আসে মাজদার হোসেনের মামলার রায়। এই রায়টা কি ছিল? বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার নির্দেশনা চেয়ে 1994 সালে উচ্চ আদালতে বিচারক মাজদার হোসেন সহ কয়েকজন বিচারকের করা একটা রিট মামলা হয়। তারা যেটা চাইছিলেন, বিচারকরা যেন আমলাদের নিয়ন্ত্রণে না থাকেন, বিচারকদের পদোন্নতি, বদলি আর শাস্তির সিদ্ধান্ত সরকার যেন না নেয়, বিচার বিভাগ যেন স্বাধীন হয়। এই মামলার রায় ঘোষণা হয় 1999 সালের 2রা ডিসেম্বর। আপনাদের অনেকের হয়তো তখন জন্মও হয় নাই। কোন রাজনৈতিক সরকার এটা বাস্তবায়ন করে নাই। পরবর্তীতে 2007 সালের 1 নভেম্বর তত্ত্বাবধায়ক সরকার রায়টা বাস্তবায়ন করলে নির্বাহী বিভাগ আর বিচার বিভাগ আলাদা হয়। বিচারিক ক্ষমতা বিচারকদের হাতে আসে। অধস্তন আদালতগুলা সরাসরি সুপ্রিম কোর্টের অধীনে যায়। ফলে আদালতের কাজের মধ্যে রাজনৈতিক আর প্রশাসনিক প্রভাব তুলনামূলকভাবে অনেক কমে আসে। এই সংস্কারগুলো যতটাই সুন্দর মতন হোক না কেন, সেনাবাহিনীর সাথে ছাত্রদের একটা বড়সড় ঝামেলা তৈরি হয়। 2007 সালের 20 আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে একটা ফুটবল ম্যাচ চলাকালে
ঢাবির সেনা ক্যাম্পের সৈনিকদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে সেনা সদস্যদের কঠোর আচরণের ফলে পরিস্থিতি দ্রুত সংঘর্ষের রূপ নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে জাহাঙ্গীরনগর, রাজশাহী আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব বড় শিক্ষা প্রতিষ্ঠানে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এইটা ছিল 2007 আর সময়কালের সবচেয়ে বড় ছাত্র আন্দোলন। এখন ফেসবুকে মাঝে মধ্যে আপনারা যে আইকনিক ছবিটা দেখেন না, এটা কিন্তু সেই আন্দোলনের সময়কারী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো অনেকগুলো এলাকায় কারফিউ জারি করে। শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ চালানো হয়, অসংখ্য শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। এই আন্দোলনে রাজশাহীতে একজন নিহত এবং বিভিন্ন জায়গায় কয়েকশো মানুষ আহত হন। সারা দেশে 84,000 অজ্ঞাত শিক্ষার্থীদের বিরুদ্ধে 59টা মামলা হয়। শিক্ষার্থীদের পাশাপাশি ঢাবি, রাবির বেশ কয়েকজন শিক্ষককেও আটক করা হয়। দুর্নীতি বিরোধী অভিযানের কারণে এই সরকার শুরুতে তো অনেক পাবলিক সাপোর্ট পাইতেছিল। এই ঘটনার পরে সেই সমর্থনে বেশ বড় রকমের একটা ধাক্কা আসে। কিন্তু এই সরকারের সমর্থনে সবচেয়ে বেশি ধস নামায় সেই সময়ের ডুবতে থাকা জাতীয় অর্থনীতি। এই সরকার বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ ছিল। যদিও বিশ্বব্যাপী তখন খাদ্য আর জ্বালানি সংকটের সময়কাল, ইন্টারন্যাশনাল মার্কেটেই চাল, গম, খাবারের তেল, জ্বালানি তেলের দাম হঠাৎ করে বেড়ে যায়। ফলে ভারত, ভিয়েতনাম সহ কয়েকটা দেশ চাল রপ্তানি সীমিত করে। আমদানি নির্ভর বাংলাদেশে চালের বাজারে দাম অনেক বাড়ে। সরকার তো তখন সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু এইটাতে সাপ্লাই চেইন বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখন ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার পাইকার আর বড় মজুতদারদের বিরুদ্ধে হঠাৎ করে অভিযান চালায় গ্রেফতার করতে থাকে আর গুদাম সিলগালা করতে থাকে। ফলে ব্যবসায়ীরা পণ্য বাজারে ছাড়তে ভয় পায়, সরবরাহ কমে যায়, দাম আরো বেড়ে যায়। চালের দাম আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়ে কেজি প্রতি 40 টাকায় পৌঁছে যায়। খাদ্যসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের দাম প্রায় 50% পর্যন্ত বাড়ে। অনেকেরই মনে থাকার কথা, এই সময় সেনাপ্রধান মইনুল আহমেদ জনগণকে চালের পরিবর্তে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দেন। আমাদের সাবেক কাঁঠাল রানী যেরকম মাংসের বদলে কাঁঠাল খাওয়ার পরামর্শ দিতেন, অনেকটা ওই রকম আর কি। সেনাপ্রধানের এই মন্তব্যের পরে মানুষ আরো বেশি করে সমালোচনা শুরু করে। সরকারের জনপ্রিয়তা দ্রুত কমতে থাকে। কাজেই মনে রাখবেন, বাংলাদেশের মানুষের চাল খাওয়া নিয়ে বেশি কোনো কথা বলতে যায় না, গদি নড়া যায় এইসব কথা। ব্যবসায়ী আর আমলারা এক রকমের প্যারালাইসিস বা স্থবিরতা তৈরি করে ফেলেন। ভয়ে আমলারা কেউ ফাইল সই করতে চাইতো না। অন্যদিকে ব্যবসায়ীরা বিনিয়োগ অনেক কমায় দেন। যৌথ বাহিনীর অভিযানের সময় অনেক ব্যবসায়ী গ্রেফতার বা মামলার ভয়ে দেশ ছাড়া পালায় যান। এখন সমস্যা হইল, একজন ব্যবসায়ী যখন দেশ ছাড়া দেন, তার মালিকানাধীন যে কারখানাগুলো ছিল সেগুলো অচল হয়ে পড়লো, কারণ ওইগুলো বন্ধ। হাজার হাজার শ্রমিকের বেতন নাই। এরা বেতন পায়া এই টাকা দিয়া বাজারে যে জিনিসপত্র কিনতো, তাদের দৈনন্দিন জীবন চলতো, ওই টাকার ফ্লোটা তো এখানে থাইমা গেল। ফলে অর্থনীতি আস্তে আস্তে স্থবির হয়ে যায়। এইটার প্রভাব পড়ে ক্ষুদ্র ব্যবসা, পরিবহন, সেবা, বিভিন্ন খাতে। একই সাথে রাষ্ট্র কর আর রপ্তানি আয়ের ক্ষতির মধ্যে পড়ে। দেশের অর্থনীতি দুর্বল করা ছাড়াও সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, বিশেষ করে রাজনীতিকদের উপরে নির্যাতন, স্থানীয় সরকার প্রতিষ্ঠান সংশ্লিষ্ট যে ব্যক্তিরা ছিলেন তাদের উপরে নির্যাতনের অভিযোগ আছে। যেমন 2007 সালের শেষের দিকে একজন ওয়ার্ড কাউন্সিলরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে মারধর করে সরকারি মেডিকেলে রেখে আসা হয়। হাসপাতালে থাকাকালীন ওই ব্যক্তির মৃত্যু ঘটে। লাশ দাফনের পর প্রায় 1 মাস পর্যন্ত কাউন্সিলের কবর আর বাড়ি সশস্ত্র বাহিনী পাহারায় রাখে। এর পাশাপাশি বেসরকারি পোশাকে অপরিচিত ব্যক্তিরা বাসায় গিয়ে কাউন্সিলরের স্ত্রীকে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করতে চাপ দিত। এই মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি প্রক্রিয়া না মেনে দ্রুত বিচার করার অভিযোগ আছে। এপ্রিল 2007 থেকে নভেম্বর 2008 এর মধ্যে দুদক প্রায় 1700টা মামলা করে। এর মধ্যে 112টার বিচার কাজ কই হয় জানেন? জাতীয় সংসদ ভবনের সামনে একটা দ্রুত বিচার আদালত বসানো হয়, যেখানে 120 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে। তো এইসব মামলায় ধরেন অনেক মানুষজনকে দুর্নীতির অভিযোগে বিভিন্ন মেয়াদের জেল জরিমানা করা হয়। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ আছে। কোন ব্যবসায়ী থেকে কত টাকা আদায় করছিল সেটা অলরেডি স্ক্রিনে দেখছেন আপনারা, আবারও দেখেন। বিষয়টা এমন হয়ে গেল না, দুর্নীতির নাম কইরা আমি দল ভাঙার চেষ্টা করলাম, দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করলাম, পরে আবার নিজেরাই দুর্নীতি করলাম। যেখানে 2001 থেকে 6 পর্যন্ত দুর্নীতি সূচকে উন্নতি হয়ে 0.4 থেকে 2.0 পর্যন্ত আসছে, সেইখানে 1-11 সরকারের সময় তেমন কোনো উন্নতি হয় নাই। 2007 সাল থেকে 2009 সালে সামান্য উন্নতি পায় 2 থেকে 2.4 হয়েছিল, যদিও তখন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় নাই। শেষ কথা যদি বলি, টানা 2 বছর নাটকের পর অবশেষে 2008 সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে এই 1-11 সরকার বিদায় নেয়। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সেই 2 বছরের সরকারকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি দেখতে পারেন। অনেকে মনে করেন এই সরকারই শেখ হাসিনাকে পরবর্তীতে স্বৈরাচার হওয়ার পথ অনেক সহজ করে দিছিল। আবার অনেকে মনে করেন গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভালো শাসন ছিল এই 2 বছর।
বছর। শুরুতে আমি আপনাদেরকে এর অনেকগুলা কমেন্টের স্ক্রিনশট দেখাইছি। মানুষ এই সরকারকে বিভিন্ন কারণে মনে রাখে। আর্মির একদম কঠোর শাসন থেকে শুরু করে এনআইডি তৈরি করা কিংবা দুর্নীতিকে অনেক কমায় নিয়ে আসা, এইসব কাজের জন্য হয়তো সেই সরকারকে এখনো মানুষ মনে রাখছে। তাদের ফ্যান বয় বা ফ্যান গার্ল এখনো আমাদের দেশে আছে। তবে তার কি কি সমালোচনা আছে সেগুলোও আমি ভিডিওর সেকেন্ড হাফে কিন্তু ব্যাখ্যা করছি। আমি সবসময় চাই আপনারা দুই পক্ষেরই খবরটা জানেন, দুই ধরনের আলোচনা শুনেন, দুইটা লজিকই শুনেন, দুই পক্ষের লজিক শুনেন, ভালোটা খারাপটা। এতে করে একেকটা শাসনামলকে আপনি খুব ভালো মতন জাজ করতে পারবেন। আমার চ্যানেলের উদ্দেশ্য এটাই, আপনাদেরকে আরো বেশি করে ক্রিটিক্যাল থিংকিং শিখানো, অ্যাটলিস্ট পলিটিক্যাল, ইকোনমিক কিংবা সোশিও কালচারাল পার্সপেক্টিভ থেকে। সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আরো সামনে ভিডিও আসতেছে। ফেব্রুয়ারি শুরুর দিকে নির্বাচনের আগে আমি অনেকগুলার পলিটিক্যাল ভিডিও দিব, কিন্তু পলিটিক্যাল পার্টি রিলেটেড হয়তো না। সারপ্রাইজ আছে আপনাদের জন্য, দেখতে থাকেন। চ্যানেলে প্রতি সপ্তাহে একটু ঘুরে যায়, নতুন ভিডিও আসে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।